Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today we will learn about the subject of equity, and in this case what is equity. আজকে আমরা ইকুইটি কোর্সটি পড়ব এবং এখানে আমরা প্রথমে শুরু করব with the definition of the equity, and according to some of the jurists, what does it mean? The definition of Plato termed equity as the equity is a necessary element supplementary to the imperfect generational of legal rules. So প্লাটো উনি বলেছেন যে ইকুইটি হচ্ছে এমন একটা নেসেসারি এলিমেন্ট যা সাপ্লিমেন্টারি টু ইমপারফেক্ট generalization of legal rule. And then Aristotle expressed equity as eternal and immutable and reiterated that the equitable is just and better than one kind of justice, not better than absolute justice, but better than the error that arises from the absoluteness of the statement. It's a correction of legal justice. তো উনি এভাবে বলেছেন যে লিগাল জাস্টিস প্রদান করার ক্ষেত্রে যদি কখনো কোনো বাধা বা ভুল হয় সেটাতে আসলে কারেকশন করবে। লিগাল জাস্টিসের কারেকশানই হচ্ছে ইকুইটি। সো ইকুইটি হচ্ছে ইটার্নাল, মানে এটা ইটার্নাল একটা জিনিস, মানে চিরসত্য ইকুইটেবল একটা জিনিস বলা হয়। জাস্টিস নিশ্চিত করার জন্য কিন্তু এটা আসলে করা হয়। So it's equitably just and better than one kind of justice, not better than absolute justice, but better than the error that arise from absoluteness of the statement. অর্থাৎ সামটাইমস কোনো স্টেটমেন্টের অ্যাবসোলুটনেসের জন্য যদি কোনো রকম কোনো ডিফিকাল্টি রেইজ করে, ইন দ্যাট কেস বলা হচ্ছে যে ইকুইটি আসলে কার্যকরী হয় বা বেটার দ্যান দ্যাট। ব্ল্যাকস্টোন ডিফাইন করেছেন ইকুইটি অ্যাজ এ সোল অ্যান্ড দ্য স্পিরিট অফ ল, দ্যাট ইজ লয়ের যে আত্মা বা সোল, দ্যাট ইজ ইকুইটি। জাস্টিস ওয়েস্ট উনি বলেছেন ইকুইটি ডিসক্রাইব করতে গিয়ে, ইটস অ্যান ইন্টেলেকচুয়াল এনার্জি এক্সপ্রেস দ্যাট ইট মোল্ডস ইটস deductions from one set of data as the common law to another into continued adaptation to the growing need of society. তো উনি বলেছেন যে এটা কমন ল অনুযায়ী ওয়ান স্লট টু অ্যানাদার ইনটু কন্টিনিউড অ্যাডাপ্টেশন টু দ্য গ্রোয়িং নিড অফ সোসাইটি, অর্থাৎ সোসাইটির যে গ্রোয়িং নিড তার যে কন্টিনিউ অ্যাডাপ্টেশন, সেই কন্টিনিউ অ্যাডাপ্টেশনটা আমরা করতে পারি এই ইকুইটির কারণে। মানে ইকুইটি এই প্রিন্সিপাল বা নর্মসটা আছে বলেই সোসাইটিতে নিত্য নতুন যে জিনিসগুলো অ্যাডাপ্ট করার প্রয়োজন পড়ে আমরা সেটা অ্যাডাপ্ট করতে পারি। নাও ফার্স্ট অংশে এখন আমরা আসি। ইন্টারেস্ট প্রোটেক্টেড বাই সোসাইটি ইজ সোশ্যাল রাইট, while interest protected by law is always legal right. Become valid by performing duties towards others, that is compliance of duties to fulfill obligations. So তাহলে ইকুইটিটা কি? whether right become valid by performing duties towards others, অর্থাৎ অন্যের প্রতি যদি আমরা দায়িত্ব পালন করি তাহলেই কিন্তু তার রাইটটা ভ্যালিড হয়। নাও সোসাইটিতে আমরা সোশ্যাল যে ইন্টারেস্টটা প্রোটেক্ট করি সেটাকে আমরা বলছি সোশ্যাল রাইট। সো নাও অ্যানাদার আরও বলছে, স্নেল বলেছে ইকুইটি ইজ এ পোর্শন অফ ন্যাচারাল জাস্টিস উইচ অলদো অফ এ নেচার সুইটেবল ফর জুডিশিয়াল এনফোর্সমেন্ট ওয়াজ ফর হিস্টোরিক্যাল রিজনস নট এনফোর্সড বাই দ্য কমন ল কোর্টস অ্যান্ড অমিশন হুইচ ওয়াজ সাপ্লাইড বাই দ্য কোর্ট অফ চ্যান্সারি। সো স্নেলের মতে উনি ইকুইটিকে বলছে যে এইটা ন্যাচারাল জাস্টিসের একটা পোর্শন, যদিও এটা সুইটেবল বলা হচ্ছে জুডিশিয়াল এনফোর্সেবল বা এনফোর্সমেন্টের জন্য, এবং হিস্ট্রিক্যাল রিজন বলা হচ্ছে যে আসলে ইটস নট এনফোর্সেবল বাই দ্য কমন ল court, but it's enforceable by the chancery law court. Story defines it as that portion of remedial justice which was exclusively administered by a court of equity as contradistinguished from that portion of remedial justice which was exclusively administered by the court of common law. Maitland says that we ought not to think of common law and equity as of two rival systems, but we ought to think to equity as supplementary law, a sort of appendix added to our code, or a sort of gloss written round our code, which used to the administered by the High Court of Justice as part of the code. So Maitland বলেছে যে we
ought not to think of common law and equity as of two rival system, অর্থাৎ আমরা টু রাইভাল সিস্টেমের জন্য যে ইকুইটি বা কমন ল এভাবে আমরা চিন্তা করব না। উই অট নট টু থিঙ্ক কমন ল অ্যাজ ইকুইটি, দ্যাট ইজ, এটা মনে করার কোনো অবস্থাই নাই যে কমন ল এবং ইকুইটি দুইটা বিরোধী দুইটা সিস্টেম, বাট উই ওয়াট টু থিঙ্ক ইকুইটি ইটস এ সাপ্লিমেন্টারি ল, অন সর্ট অফ অ্যাপেন্ডিক্স অ্যাডেড টু আওয়ার কোড, দ্যাট ইজ ওরা বলছে যেটা লয়ের সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে এবং একটা অ্যাপেন্ডিক্স অর এ সর্ট অফ গ্লস রিটেন রাউন্ড আওয়ার কোড, বা এটা একটা গ্লসারি হিসেবে আছে, which used to be administered by High Court of Justice as a part of the code. Osborne's Law Dictionary says primarily fairness to natural justice, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস করাটাই কিন্তু ইকুইটি। A fresh body of rules by the side of the original law, founded on distinct principles and claiming to supersede the law in virtue of a superior sanctity inherent in those principles. Equity is the body of rules formulated and administered by the Court of Chancery to supplement the rules and procedures of the common law. So, according to Osborne's Law Dictionary, প্রাইমারিলি বলা হচ্ছে যে এটা একটা ন্যাচারাল জাস্টিসের ফেয়ারনেস এবং ফ্রেশ বডি অফ রুলস বাই সাইড অফ দ্য অরিজিনাল ল অ্যান্ড ফাউন্ডেড ডিস্টিংক্ট প্রিন্সিপালস অ্যান্ড ক্লেমিং সুপারসেড দ্য ল। সো প্রত্যেকটা পয়েন্ট এখানে বলছে যে ইটস সাইড অফ দ্য অরিজিনাল ল এর একটা পার্ট, ডিস্টিংক্ট প্রিন্সিপালস থেকে এটা হয়েছে এবং লকেও সুপারসেড করে, সুপারিয়র স্যাংটিটি রয়েছে এই জন্য। তাহলে আমরা দেখছি যে ইকুইটি আসলে কি, ইটস নট এ ব্রাঞ্চ অফ ল বাট ইটস হেল্প টু ইমপ্লিমেন্ট ন্যাচারাল জাস্টিস। এই ছবিটা দেখলে আমরা ইকুইটি আসলে কাকে বলে সেটা সম্পর্কে পুরোপুরি ধারণা পাবো যে আসলে কিভাবে জাস্টিস নিশ্চিত করে। প্রথম ছবিটাতে আমরা যেটা দেখছি, এখানে তিনজন ব্যক্তিকে আসলে তিনটা সমান বেঞ্চ দেওয়া হয়েছে। তো দেখো ছোট বাচ্চাটা কিন্তু খেলাটা দেখতে পাচ্ছে না, মাঠের ভিতর দেখতে পাচ্ছে না। তো এটা ইকুয়ালিটি, অর্থাৎ তুমি ইকুয়াল জিনিস দিয়েছো। বাট এখন দেখো ছোট বাচ্চাটাকে দুটা বেঞ্চ দিয়ে লম্বা করে দেওয়ার পরে সেও কিন্তু খেলাটা দেখতে পাচ্ছে। তার মানে এখন ন্যায় বিচার করা হলো, জাস্টিস করা হলো। সো এই ছবিটার মধ্যে দিয়ে আমরা ইকুইটির একটা পরিপূর্ণ উদাহরণ দেখতে পাই যে তুমি একজনকে দিলে না কিন্তু আর একজনকে ডবল দিলে, একজনকে একটা দিলে একজনকে ডবল দিলে আর একজনকে দিলেই না, কিন্তু ফ্যাসিলিটেট করলে তিনজনকেই। দিস ইজ ইকুইটি, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। ইকুইটি ইজ এ সর্ট অফ জাস্টিস which was emerged mainly in England, besides from common law, which was the responsibility of the common law courts. এটা আসলে কমন লয়ের পাশাপাশি ইংল্যান্ডে ইকুইটিটা আসলে ইমার্জ করছিল। আসলে কমন ল কোর্টগুলোরও কিন্তু রেসপন্সিবিলিটি ছিল ইকুইটি বাস্তবায়ন করার। There were many issues which were not fallen in the jurisdiction of the common law courts. Then they were referred towards the king, who was responsible to provide justice. He was decided the cases on the principle of natural justice. Natural justice is based on the good conscience, honesty, equality, truth, uprightness, good faith, fairness, ethics, and morality, etc. Later on, when the cases exceeded, then the king delegated this power of administration of justice on his behalf to the chief of the House of the Commons named Chancery. This court was called Chancery Court and was responsible for the administration of justice on the basis of the principles of natural justice, which has been described earlier. And basic principle of the equity is that one must be given that for which he is entitled. Courts are responsible to enforce right which is protected legally. Right is always qualified or conditional. It is connected with obligation. If you are entitled for the right of life, you must protect others' right of life, and land can be acquired by lawful means, by operation of law, gift or inheritance. So, এখানে আমরা সোর্স এটুকু পড়ে যেটি বুঝছি বা
জিস্ট করলে দাঁড়ায় যে মেনলি এটি ইংল্যান্ডেই অরিজিনেট করেছে এবং কমন ল কোর্টের রেসপন্সিবিলিটি ছিল ইকুইটি ইমপ্লিমেন্ট করা, কিন্তু এমন কিছু ইস্যু ছিল যেগুলো কমন ল জুরিসডিকশানের মধ্যে মানে এই কোর্টের জুরিসডিকশানের বাইরে ছিল। সেক্ষেত্রে এরা এটিকে রেফার করতো কিংয়ের কাছে। তো কিংও ছিল কি তিনি ন্যায় বিচার প্রদান করার মেন সোর্স ছিলেন এবং সেই ক্ষেত্রে কিং তখন এই কেসটার ডিসিশন নিতেন ন্যাচারাল জাস্টিসের উপরে ভিত্তি করে বা তার প্রজ্ঞা, জ্ঞান, সততা, ইকুয়ালিটি মানে সমতা, সত্যতা মানে এই সকল বিষয়, গুড ফেথ বলো বা যদি বলি এথিক্স, মোরালিটি, এগুলার উপরে ভিত্তি করে ডিসিশন নিতেন। তো পরবর্তীতে এই ক্ষমতাটা আসলে চ্যান্সেরিকে প্রদান করা হয়, দ্যাট ইজ চ্যান্সেরি কোর্টকে। তো এই কোর্ট কী করতো, এই কোর্ট আসলে রেসপন্সিবল ছিল যে ন্যাচারাল জাস্টিসের উপরে ভিত্তি করে তারা ন্যায় বিচার প্রদান করার চেষ্টা করবে এবং ইকুইটির যে বেসিক প্রিন্সিপাল ছিল তারা এই কোর্টে অ্যাপ্লাই করত। কোর্ট রেসপন্সিবল ছিল যে আমরা লিগালি প্রোটেক্টেড অধিকারগুলো দিব এবং যে অধিকারগুলো ন্যাচারাল জাস্টিস অনুযায়ী যার উপরে বর্তানোর কথা তাকেই আমরা দেব। সো কেউ যদি রাইট টু লাইফ মানে চাইতো, এনটাইটেল করতো, তো বলছে যে তাকে অন্যের রাইট টু লাইফও প্রোটেক্ট করতে হবে। তার মানে তুমি রাইট টু লাইফ চাচ্ছ, তাহলে তোমাকে অন্যের রাইট টু লাইফকে সাপোর্ট করতে হবে, মানে এরকম একটা বিহেভিয়ার উপরে এই কোর্টটা কাজ করতো। Now, equity is a sort of justice. We find out that. We will discuss now the duty imposed by the law. It's actually called the obligation. So, যখন কোনো ডিউটি আসলে আইন দ্বারা অর্পণ করা হয় সেটাকে আমরা বলি obligation. Duty must be performed to acquire right. It results into pitch. If one fails to perform his duty and commits a breach of duty, then it losses to others in terms of suffering from loss, and non-granting of right causes a violation of the right of others. Acting against the right is a violation and causes sufferings from losses. A person who is suffering from losses must be protected from loss. He must be compensated and granted his right, and this is called natural justice. সো ল দিয়ে যদি কোনো ডিউটি ইম্পোজ করা হয় সেটা হয়ে যায় অব্লিগেশন, আর এই অব্লিগেটরি ডিউটি অবশ্যই পারফর্ম করতে হয় এবং এই পারফর্ম করাটাই হচ্ছে আর একজনের রাইট। আর যদি কেউ ডিউটি পালন করে তাহলে কিন্তু আর একজনের অধিকারটা রক্ষিত হবে এবং এতে শান্তি শৃঙ্খলা বিদ্যমান থাকে। এখন বলা হচ্ছে যে যদি কোনো একজন ব্যক্তি যদি তার ডিউটি পারফর্ম করতে না পারে তাহলেই কিন্তু সেখানে ব্রিচ অফ ডিউটি হয়, অর্থাৎ ডিউটি ভঙ্গ হয়ে যায় এবং অন্য একজন অর্থাৎ যার রাইট সেখানে ছিল তার কিন্তু ওই রাইটটা অর্থাৎ অধিকারটা খর্ব হয় এবং তার লস হয়। সো নন গ্র্যান্টিং অফ রাইটস, অর্থাৎ যদি আমি রাইটস না গ্র্যান্ট করি তাহলে এটা ভায়োলেশন অফ রাইটস অফ আদার্স ক্রিয়েট করে এবং অ্যাক্টিং এগেনস্ট আদার রাইট হচ্ছে ভায়োলেশন এবং অন্যের সাফারিংস বা লসের সৃষ্টি হয় বা উদ্ভব ঘটে। নাও বলা হচ্ছে হোয়াই, সো হোয়াট ইজ দ্য ন্যাচারাল জাস্টিস? হিয়ার এ পার্সন হু ইজ সাফারিং ফ্রম লস মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম লস, অর্থাৎ যে ব্যক্তি লস যার হয়েছে তাকে অবশ্যই সেই লস থেকে রক্ষা করতে হবে এবং তাকে অবশ্যই কম্পেনসেশন করতে হবে, তার যে লস হয়েছে তার অধিকারটা তাকে গ্র্যান্ট করতে হবে, আর এটাকেই কিন্তু আমরা বলি ন্যাচারাল জাস্টিস। নাও ওয়াই ন্যাচারাল জাস্টিস নিডস টু অ্যাপ্লাই? Aggrieved party needs relief, number 1, and which does not fall within the jurisdiction of common civil court. অ্যাগ্রি পার্টিকে অবশ্যই রিলিফ দিতে হবে এবং এই রিলিফটি কিন্তু কমন যে সিভিল কোর্ট রয়েছে তার জুরিসডিকশনের ভেতরে পড়ে না। অ্যাগ্রি পার্টি মাস্ট বি কম্পেনসেটেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ, এবং অ্যাগ্রি পার্টিকে অবশ্যই কম্পেনসেট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ সহ। আর দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস অ্যাপ্লাইড ইন moral misconduct? We would be required to analyze what is right and what is responsibility of the court in administration of justice. If moral value is recognized by legislature, then it becomes a legal right. The right of life is protected by the Constitution, so it becomes a fundamental right. The law passed by the Parliament creates rights and obligations for persons like the Contract Act,
Companies Act, Labor Law, etc. If a person is legally bound to do something is an obligation. সো আমরা পড়ছি যে ন্যাচারাল জাস্টিস এটা কি মোরাল মিসকন্ডাক্টের ক্ষেত্রে ইউজ করা যায় কি না। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা আমরা অ্যানালাইজ করব যে সাধারণত কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন কোর্টেরই দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাও লেজিসলেচার যে অধিকারগুলো আমাদেরকে দিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের লিগ্যাল রাইট, যেমন রাইট টু লাইফ, এটি আমাদের কনস্টিটিউশন কর্তৃক প্রোটেক্টেড করা হয়েছে। সো এটা একটা ফান্ডামেন্টাল রাইট। কোন পার্লামেন্ট কর্তৃক যদি কোনো আইন পাশ করা হয় এবং কোনো রাইট ক্রিয়েট করা হয় তাহলে সেই ক্ষেত্রে যেমন উদাহরণস্বরূপ কন্ট্রাক্ট অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট বা লেবার ল, এগুলো এই পার্লামেন্ট কর্তৃক সৃষ্টকৃত আইনগুলো রাইট এবং অব্লিগেশন সৃষ্টি করে। আর যে কোনো ব্যক্তি এই রাইট এবং অব্লিগেশন মানতে বাধ্য থাকে। ইন এ কন্ট্রাক্ট অফ সেল, দ্য সেলার ইজ বাউন্ড টু ডেলিভার দ্য গুডস। It is his obligation and to receive the sale price is his right. So সেলারের অব্লিগেশনটা হচ্ছে যে সে গুডস ডেলিভারি করবে আর তার রাইট হচ্ছে সেল প্রাইসটা পাওয়া। এখন অন দ্য আদার হ্যান্ড বলা হচ্ছে বায়ার ইজ অবলাইজ টু পে দ্য সেল প্রাইস অ্যান্ড বিইং হিজ অব্লিগেশন অ্যান্ড টু রিসিভ গুডস ইন হিজ রাইট। তাহলে বায়ারের অব্লিগেশনটা হচ্ছে যে সে গুডসটা রিসিভ করবে এবং টাকাটা প্রদান করবে। Right is vice versa of obligation. If the contract is not performed in its true spirit and according to the provisions of the agreement, then it is called breach of contract and thus needs redress, relief or remedy from the court. This is called remedial justice, where law is silent. Now, that is, there is a right if a contract exists and is required to be performed but lacks a specific performance, then the specific relief act comes into force, that is, comes into action for granting the right. A, being a seller, agrees to sell a suit to B, being buyer at the price of Rs 500, B pays Rs 200 in advance. Upon the payment of the balance amount, a seller refuses to deliver the suit pricing Rs 500 is a breach of contract. The seller is responsible for delivering the exact suit to the buyer or returning the paid amount to him. But if the buyer compels the seller to deliver his agreed suit, then what would happen? Is remedy available in law? This sort of remedy is not available in law, but it is his right that he must be compensated, and this is a situation where the law is silent. Here principle of natural justice are applied. In equity ubi jus ibi remedium is applied, meaning of which are where there is a right there is a remedy. সো এখানে আমরা একটা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি যে যদি ল সাইলেন্ট থাকে তাহলে কি হবে। সো যদি কোনো একটা রাইট কন্ট্রাক্ট অ্যাক্টে কন্ট্রাক্ট অনুযায়ী এক্সিস্ট করছে, সেটাকে স্পেসিফিক পারফর্ম করতে হবে। তাহলে বলছে যে স্পেসিফিক পারফর্ম করতে গেলে আবার স্পেসিফিক রিলিফ অ্যাক্টে যেভাবে বলা আছে ওকে সেভাবে করা হচ্ছে। নাও একজন সেলার হিসেবে এ অ্যাগ্রি করে যে ঠিক আছে, সে বিইং বায়ার বিয়ের কাছে 500 টাকা দিয়ে, দ্যাট ইজ Rs 500 সে পে করবে। বি পেজ 200 in advance. Upon the payment of the balance amount, A, that is seller, refused to deliver the suit pricing Rs 500 is a breach of contract. Then এখানে কি হলো, seller is responsible for delivering exact suit to the buyer or returning the paid amount to him. So seller কিন্তু রেসপন্সিবল ছিল যে সে স্যুটটা ডেলিভার করবে এবং বাকি টাকাটা তাকে পে করা হবে। But if buyer compels to seller to deliver his agreed suit, when what would happen? Then is remedy available in law? In that cases বলা হচ্ছে remedy not available in law, but এটা কিন্তু তার রাইট এবং এটাকে অবশ্যই কম্পেনসেট করতে হবে। ইন দিস সিচুয়েশনে ল যেখানে সাইলেন্ট থাকবে সেখানে প্রিন্সিপালস অফ ইকুইটি অ্যাপ্লাই করা যাবে এবং ইকুইটি ইউবি জাস ইবি রিমেডিয়াম, অর্থাৎ যেখানে রাইট আছে সেখানে রিমেডিও আছে। এই মূল নীতিটা ইউজ করে এটা সলভ করা লাগবে। ম্যাক্সিম শুরু করছি। Where equities are equal, law must prevail. This maxim means that when the conflicting interests of two or more parties are supported by
equitable pleas or equal value, equity being unable to prefer one to other, would allow the conflicting equities to cancel out and leave law to take its course. তো এটা খুবই সহজে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই ডক্ট্রিন বা ম্যাক্সিম দিয়ে এরকম যে যদি কনফ্লিক্টিং টু অর মোর পার্টিজ ইন্টারেস্ট এরকম হয় যে এগুলো ইকুইটেবল প্লি বা ইকুয়াল ভ্যালু রয়েছে, দেন এখানে ইকুইটি কিন্তু আনএবল টু প্রেফার ওয়ান আনাদার, দ্যাট ইজ হুইচ কনফ্লিক্টিং ইকুইটিজ উইল বি দ্য বেস্ট অর প্রিভেইল, এটা ধরো ডিটারমাইন করা যাচ্ছে না। দেন এই ক্ষেত্রে ইকুইটি তখন ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে লর উপরে পুরো বিষয়টা দায়িত্বটা ছেড়ে দেওয়া হবে। ইট মিনস দ্য পার্টিজ উইল লিটিগেট ইন এ কোর্ট অফ ল where the only legal state alone will apply, where the defendant has an equal claim to the protection of a court of equity for his title as a plaintiff has to the assistance of the court to assert his title, the court will not interpose, that is interrupt, on either side, but will leave the matter as it stands. The equity is equal between persons who have been equally innocent and equally diligent. So equity হচ্ছে both innocent এবং diligent দুই ব্যক্তির জন্যই সেম হবে. This doctrine applies strictly in all cases where the title of the plaintiff seeking relief is equitable. The purchaser, however, in all cases must hold a legal title in order to give him full protection of his defense. He must have paid the purchase money before notice. Otherwise, he will not be protected. So, এই উদাহরণটা থেকে আমরা এরকম বুঝলাম যে ইকুইটি সবসময় যদি দুজন ব্যক্তি ইনোসেন্ট থাকে এবং ইকুয়ালি ডিলিজেন্ট থাকে তাদেরকে ইকুয়ালি ট্রিট করবে এবং এই ক্ষেত্রে ইকুইটি কিন্তু লয়ের উপরে পুরা বিবেচনাটা ছেড়ে দিবে। নাও বলা হচ্ছে যে পারচেজার ইন অল কেসেস তার একটা লিগাল টাইটেল থাকে যে তিনি ডিফেন্স করবেন, তার ফুল প্রোটেকশন অফ হিজ ডিফেন্স। হি মাস্ট হ্যাভ পেইড পারচেজ মানি বিফোর নোটিস, আদারওয়াইজ হি উইল নট বি প্রোটেক্টেড। অর্থাৎ অবশ্যই কিন্তু তিনি পারচেজ মানি পে করবেন, আদারওয়াইজ কিন্তু তাকে ইকুইটি প্রোটেক্ট করবে না। A legal right is enforceable against any person who takes the property whether he has notice of it or not. So, আইনগত অধিকার হচ্ছে enforceable against any person যে ওই প্রপার্টিটা গ্রহণ করেছে এবং তার নোটিশ দেওয়া হোক বা না হোক। উদাহরণস্বরূপ বলা যায় যে যদি তার কোনো একটা ল্যান্ড সিকে সেল করে যেখানে ওভার হুইচ বি হ্যাজ এ রাইট অফ ওয়ে, ওই প্রপার্টির উপরে বিয়ের আসলে একটা পথের অধিকার ছিল। সি টেক্স ল্যান্ড সাবজেক্ট টু বিজ রাইট, সো বিয়ের এই অধিকারের কথা জেনেই কিন্তু সি জমিটা ক্রয় করে। অলদো হি ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য রাইট অ্যাট দ্য টাইম অফ পারচেজ, বাট দ্য রুল ইজ ডিফারেন্ট অ্যাজ রিগার্ডস ইকুইটেবল রাইটস। তো বলা হচ্ছে যে হয়তোবা জমিটা কেনার সময় সে ওই অধিকার সম্পর্কে সচেতন ছিল না বা জানতো না, কিন্তু এখানে বলছে রুল ইজ ডিফারেন্ট ইকুইটেবল রাইটসের ক্ষেত্রে। ইটস এ ওয়েল এস্টাবলিশড রুল দ্যাট এ পারচেজ ফর ভ্যালুয়েবল কনসিডারেশন উইদাউট নোটিস অফ প্রায়র ইকুইটেবল রাইট obtaining legal estate at the same time of his purchase is entitled to priority in equity as well as in law. In such a case, equity follows the law. The purchaser's conscience not being in any was affected by the equity. So, equity follows the law. এই ডক্ট্রিন অনুযায়ী আসলে এই ব্যাখ্যাটা এখানে করা হচ্ছে যে purchaser's conscience not being in any was affected by the equity. তার মানে তুমি প্রপার্টি কিনেছো, তুমি জানো না যে এখানে তোমার অধিকার আছে, বাট ল কি বলে? ল বলে যে ভ্যালুয়েবল কনসিডারেশন তুমি দিয়ে কোনো প্রপার্টি ক্রয় করেছো, তাহলে সেখানে তোমার অধিকার থাকবে। এটা একটা ওয়েল এস্টাবলিশড প্রিন্সিপাল। এবং বলা হচ্ছে যে উইদাউট নোটিস অফ প্রায়র ইকুইটেবল রাইট, অর্থাৎ পূর্ববর্তী কোনো ইকুইটেবল রাইটের কোনো নোটিশও তোমাকে দেওয়া হয়নি এবং তুমি লিগাল স্টেটটা পারচেজ করেছো, তাহলে তোমার কিন্তু প্রায়োরিটি থাকবে বলছে লতে। ল এখানে কিছু বলছে না, ইকুইটিও বলছে না, এক্ষেত্রে ইকুইটি ফলোজ দ্য ল বলছে। Where one thing follows two claimants on the base of equal equity, equity shall follow the law and legal right shall be preceded.
So one thing follows, two claimants on the base of equal equity. এখন ইকুইটি দুইজনারই সমান, তো সেই ক্ষেত্রে বলছে টু ক্লেইমেন্টস অন বেস অফ ইকুয়াল ইকুইটি যদি হয় তাহলে ওয়ান থিং উইল ফলো, ইকুইটি শ্যাল ফলো ল অ্যান্ড লিগাল রাইট শ্যাল বি প্রিসিডেড। সো ইকুইটি এখানে ল ফলো করবে, আইনগত অধিকারটা মানে প্রিভেইল করবে। ল প্রোভাইডস রিলিফ টু দোজ who claim on the base of legal rights. According to this maxim, if the legal right is equal to equitable right, then legal right shall remain there. So legal right যদি equitable right এর সমান হয় তাহলে legal রাইটটা এক্সিস্ট করবে। ইট মিনস দ্য পারসন বিয়ারিং লিগাল রাইট হি শ্যাল প্রিসিড however equity is under law. So equity follows the law, that is legal right shall proceed here again. And now আমরা নেক্সট দেখব এটার অ্যাপ্লিকেশন। This maxim has certain applications such as this, that is equity follows the law. Dispute in the transfer of property when both the contestants are equally entitled to obtain help from courts of equity because of their equities are equal, then the party who has the law in his favor will succeed. In that case ইজিলি আমরা বুঝতেছি যে দুইজন কন্টেস্ট্যান্ট ধরো ইকুয়ালি এন্টাইটেলড এবং তারা কোর্টের হেল্পের কাছে আসছে এবং দুজনারই সমান ইকুইটি রাইট আছে। ইন দ্যাট কেস যার বলছে ফেভারে ল থাকবে, ইকুইটি তো বোথ পার্টির আছে, যার ফেভারে ল থাকবে হি উইল সাকসিড দ্য কেস। অ্যাজ ফর এক্সাম্পল, এ অ্যাগ্রিজ উইথ বি টু সেল হিজ প্রপার্টি ফর 5,000 rupees. Therefore, it breach of the above agreement, A sells the property to C for B Rs 6,000 and making a document hands over the possession of the property to C. As a result of the agreement, B did not get any legal interest and has exceeded a document and obtained possession of the property. B's interest is unequitable with the law in his favor, and naturally therefore in a conflict between B and C, C has superior interest as compared to that of B. Thus equitable interest is not as strong as the legal interest, and so according to the maxim the law shall prevail, that is equity follows the law. It may be noted that the doctrine of election marshalling set off based on the maxim under discussion. So now আমরা যদি উদাহরণ দিই এইভাবে যে ট্রান্সফার অফ প্রপার্টিতে আসলে আমরা এই ইকুইটেবল প্রিন্সিপালসটা মেনে চলি। তো এ বলছে এ অ্যাগ্রি করছে তার একটা প্রপার্টি 5,000 টাকা দিয়ে বিক্রি করার জন্য বি এর কাছে। দেয়ারফর এই অ্যাগ্রিমেন্ট ব্রিচের সঙ্গে সঙ্গে এ প্রপার্টিটা সি এর কাছে সেল করে ফর বি বলছে 6,000 রুপি দিয়ে, অ্যান্ড মেকিং এ ডকুমেন্ট হ্যান্ডস ওভার দ্য পজেশন অফ দ্য প্রপার্টি টু সি, এবং সে কিন্তু প্রপার্টিটা হ্যান্ড ওভার করে দেয় সিকে। এখন এর ফলে বলছে যে অ্যাগ্রিমেন্ট বি ডিড নট গেট এনি লিগাল ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি, বি এর কিন্তু আর কোনো লিগাল ইন্টারেস্ট নাই, বি হ্যাজ অনলি ইকুইটেবল ইন্টারেস্ট ইন হিজ ফেভার বাইন্ডিং এ কনসায়েন্স। C on the contrary as a result of his agreement with A gets the legal interest also, that is ওকে তো লিখে দিছে প্রপার্টিটা, তার মানে সি এর কিন্তু ইকুইটিও আছে লিগাল অধিকারও আছে, দুইটাই আছে। সো বি ইজ ইন্টারেস্ট ইন অ্যান ইকুইটেবল উইথ ল ইন হিজ ফেভার, ন্যাচারালি দেয়ারফর ইন এ কনফ্লিক্ট বিটুইন বি সি, যদি বি আর সি এর মধ্যে কোনো কনফ্লিক্ট বাদে দেন যেহেতু বি এর নামে প্রপার্টিটা লিখে দিছে এ, সুতরাং এ হ্যাজ দ্য সুপারিয়র রাইট অফ দ্য বি হেয়ার। অ্যান্ড এই সেম ডক্ট্রিনটা ইলেকশন মার্শালিং সেট অফ এই ম্যাগজিমগুলোর উপরেই প্রতিষ্ঠিত। অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ, অ্যান্ড ইন দ্যাট কেস উদাহরণস্বরূপ অ্যাজ ফর এক্সাম্পল there are 3 different mortgages executed in respect of same property X, Y and Z respectively. Mortgages are executed on the different date and on the parties, and none of the parties have the notice of the prior mortgage. In such as the case, the first mortgagee has to legally state, according to maxim where equities are equal, the first in time none of prevail. The mortgages rank in order of time. If C by paying off A's mortgage obtains the legal estate, that is obtains conveyance of A's estate and an assignment of his securities, he is entitled to precedence
over B and also to the first mortgage. But in case the first mortgagee has not the legal estate, the third mortgagee acquires no property over the second mortgage, even if he made the payment to the first mortgagee. Now, বলা হচ্ছে যে 3টা মর্গেজ এক্সিকিউট করা হচ্ছে সেম প্রপার্টি XYZ রেসপেক্টিভলি। এখন মর্গেজর যিনি বলছে যে উনি মর্গেজর এক্সিকিউটেড ইট ডিফারেন্ট ডেট, তার মানে 3টা ডিফারেন্ট ডেটে ধরো মর্গেজটা করা হয়েছে। এখন নান অফ দ্য পার্টিজ হ্যাভ নোটিস টু প্রায়র মর্গেজ, 3 পার্টি জানতো না কিন্তু যে প্রায়র মর্গেজের নোটিস। এই ক্ষেত্রে কি হবে, কারণ আমরা জানি যে ইকুয়াল ইকুইটি থাকলে ল উইল প্রিভেল। সো ইন দ্যাট কেস ডেট উইল প্রিভেল। সো যার কাছে মর্গেজটা প্রিভিয়াসলি প্রথম ডেটে করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে হিয়ার ডেট উইল বি প্রিভেল। দ্যাট ইজ অ্যাকর্ডিং টু ম্যাক্সিম হায়ার ইকুইটিজ আর ইকুয়াল দ্য ফার্স্ট ইন টাইম নান অফ প্রিভেল, মানে এখানে কিন্তু কেউ প্রিভেল হবে না। মর্গেজেস র্যাঙ্ক ইন অর্ডার অফ টাইম, মানে মর্গেজটাকে আমরা র্যাঙ্ক করব টাইম এর অর্ডার অনুসারে। সো এই ক্ষেত্রে যদি এমন হয় যে ওই স্টেটটা যাকে মর্গেজর সর্বপ্রথম মর্গেজ লিজ দিয়েছে তার অধিকারটা প্রিভেল করবে। নাও উদাহরণস্বরূপ এখানে আবার বলা হচ্ছে ইফ সি বাই পেইং অফ এজ মর্গেজ অবটেন লিগাল এস্টেট, মানে সি যদি লিগাল এস্টেটটা রিসিভ করে, দ্যাট ইজ অবটেন কনভেনিয়েন্স অফ এজ এস্টেট অ্যান্ড assignment of his securities, then he is entitled to precedence over B and also to the first mortgagor. So এখানে যদি এমন হয় যে এজ পেইং অফ এজ মর্টগেজ সি যদি মর্টগেজটা গ্রহণ করে, অর্থাৎ এখানে কিন্তু XYZ আছে, এখানে সি এবং বি বলছি, তার মানে হচ্ছে জেড। ধরো যে জেড উনি কি করলেন, উনি হচ্ছে সিকিউরিটি দিয়ে মর্টগেজ প্রপার্টিটা নিলেন ফার্স্ট মর্গেজের হিসেবে। দেন আবার বলা হচ্ছে যে তাহলে উনি সেকেন্ড মর্গেজির চাইতে প্রিভেল করবেন। বাট ইন কেস দ্য ফার্স্ট মর্গেজি হ্যাজ নট লিগাল এস্টেট, দ্য থার্ড মর্গেজি অ্যাকোয়ার্স নো প্রপার্টি ওভার সেকেন্ড মর্গেজি, ইভেন হি মেড দ্য পেমেন্ট অফ দ্য টু দ্য ফার্স্ট মর্গেজি। In contradiction of legal and equitable right, this maxim is used where equitable and legal right conflict and precedence go to the legal right. তাহলে এই ম্যাক্সিমটা আমরা ইউজ করছি যেখানে ইকুইটেবল এবং লিগ্যাল রাইটের কনফ্লিক্ট বাড়ছে এবং প্রিসিডেন্স যাচ্ছে লিগ্যাল রাইটসের উপরে। Equities must be equal by there should be conflict of legal and equitable rights. It does not apply where priority of time in case of equity is determined factor in relief. সো এখানে কিন্তু আবার প্রায়োরিটি অফ টাইমের ক্ষেত্রেও অ্যাপ্লাই হচ্ছে না। ইকুইটি ইজ দ্য ডিটারমিন্যান্ট ফ্যাক্টর ইন রিলিফ, এবং ইকুইটি হচ্ছে ডিটারমিন্যান্ট ফ্যাক্টর রিলিফের ক্ষেত্রে। Now, transfer of property cases section 78 of Transfer of Property Act is based on this maxim. It enacts that where, though the fraud, misrepresentation, gross neglect of prior mortgagee, another person has been induced to advance money on the security of the mortgage property, the prior mortgagee shall be postponed to the subsequent mortgagee. মানে prior mortgagee postpone করে রাখতে পারে subsequent mortgagee-কে। Also, Section 53 of Transfer of Property Act, based upon this maxim, it enacts that every transfer of immovable property made with intent to defeat or delay the creditors of that transferor shall be voidable at the option of any creditor so defeated or delayed. So, Section 53 Transfer of Property Act এটিও কিন্তু এই ম্যাক্সিমের উপরেই প্রতিষ্ঠিত, এবং এখানে বলা হয়েছে যে প্রত্যেক ইমুভেবল প্রপার্টির হস্তান্তর যদি ডিফিট অর ডিলে ক্রেডিটরদেরকে যদি ঠকানোর জন্য করা হয়, দেন এটা ভয়েডেবল হবে অন দ্য অপশন অফ এনি অফ দ্য ক্রেডিটর সো ডিফিটেড অর ডিলেড, অর্থাৎ যাদেরকে ডিলে করার জন্য এটা করা হচ্ছে তাদের অপশনের উপর ভিত্তি করে এটা ভয়েডেবল হয়ে যাবে। It is clear in law that fraudulent transfer of property with intent to defraud or delay is voidable. এবং লতেও এটা ক্লিয়ার করা হয়েছে যে কোনো রকম প্রতারণামূলক
সম্পত্তি হস্তান্তর যদি কাউকে ডিফ্রড করার জন্য হয় তাহলে সেটা ভয়েডেবল হবে। X being heavily indebted tries to dispose of his immovable property and converts it into cash in order to defeat his creditors. Y being aware of all these facts purchases such property from X, the sale is voidable at the option of the creditors so defeated. If, however, Y is not aware of the above circumstances and purchases the property in good faith, the sale would not be voidable. But if Y takes the property by way of gift without paying any consideration for the same, the sale shall be voidable at the instance of the creditor regardless of the fact whether Y had or had not any notice of the intention of X defraud his creditors. সো এখানে উদাহরণটা খুব সুন্দর করে আমাদেরকে আরও বিষয়টা সহজ করে দিয়েছে যে এক্স আসলে তার ক্রেডিটরদেরকে ঋণ পরিশোধ না করার জন্য ইমুভেবল প্রপার্টি ক্যাশে কনভার্ট করে নিচ্ছে। সেই ক্ষেত্রে ওয়াই কি হচ্ছে, ওয়াই কিন্তু এই বিষয়টা জানা সত্ত্বেও এক্সের প্রপার্টিটা নিয়ে হয়তো বা এক্সকে ক্যাশ দিচ্ছে। সো এই প্রপার্টি হস্তান্তর ভয়েডেবল হবে, মানে সেলটা ভয়েডেবল হবে। কিন্তু যদি এমন হতো যে ওয়াই এই সার্কামস্টেন্সেসটা জানে না যে এক্স কাউকে ফ্রড করার জন্য করছে, অথচ ওয়াই গুড ফেতে প্রপার্টি কিনলো, তাহলে এটা ভয়েডেবল হবে না। কিন্তু যেহেতু এমন হয় যে ওয়াইকে প্রপার্টিটা এক্স গিফট করেছে, যেহেতু এখানে কোনো কনসিডারেশন পেইং নাই, সুতরাং এখানে এক্সের ক্রেডিটরদের মানে মতামতের উপরে ভিত্তি করে এইটা কিন্তু ভয়েডেবল হবে, কারণ সে গিফট করতে পারে না। জাস্টিস লর্ড শেলবর্ন হেল্ড ইন ফেমাস কেস ইউইং ভার্সেস ওর ইউইং that courts of equity are always supposed courts of conscience in England. They act in personam and not in rem. In the exercise of this jurisdiction, they put pressure for the performance of agreements and securities even if they do not come under their jurisdiction. Now there are two exceptions of this maxim. One is prior equitable and subsequent legal right, where interest in legal property comes subsequently cannot attain precedence. A person who acquires equitable right in the presence of legal rights, he procures a breach of duty. In case of negligence, fraud, legal property extinct priority right if equitable property comes subsequently. Equal equities without legal rights. Where there are equal equities but legal right lacks, this maxim shall not apply. So equal equities without legal rights এর ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোথাও where there are equal equities, যদি ইকুয়াল ইকুইটিস থাকে দেয়ার আর বাট লিগাল রাইট ল্যাক্স, কিন্তু যদি লিগাল রাইটই কম থাকে তাহলে কিন্তু এই ম্যাক্সিমটা অ্যাপ্লাই করা যাবে না। নেক্সট ম্যাক্সিম 2। ম্যাক্সিম 2 আমাদেরকে বলে ইকুইটি ইনপুটস অ্যান্ড ইন্টেনশন টু ফুলফিল অ্যান অব্লিগেশন। তো এই ম্যাক্সিম অনুযায়ী আমরা জানি যে ইকুইটি কোড কেম ইনটু এক্সিস্টেন্স টু ডু জাস্টিস। ইকুইটি কোর্ট মেইনলি ন্যায় বিচার করার জন্য এর এক্সিস্টেন্স বা এটা সৃষ্টি করা হয়েছে। এ পারসন মাস্ট ডু হোয়াট ইজ রাইট অ্যান্ড ফেয়ার, এবং একজন ব্যক্তিকে অবশ্যই যেটা সঠিক এবং ফেয়ার সেই কাজটা করতে হয়। কন্ট্রাক্ট ইজ মেড টু ডিসচার্জ obligations created. Binding force behind the contract is intention, which creates obligation. Contracts are made upon requirements on both under one is interested to have profit while other one is interested in satisfaction of his needs and wants. One shows willingness to sell or other one is buying. They both agree on common intention. During chilly weather, seller is interested in selling of sweater in exchange of benefit of buyer. This common intention creates obligation, where the equity involves in contractual obligation. Where there is possibility to perform the contract, then it must be performed specifically. And where a man is under obligation to do certain act and he does some act which is capable of being considered as a fulfillment of his obligation, the latter act will be considered because it is right to put the most favorable construction on the man's act and to presume that he intends to be just before he affects to be generous. Now, equity imputes an intention to fulfill an obligation
এই ম্যাক্সিমটি ব্যাখ্যা করতে এখানে যেটি বলা হয়েছে যে সাধারণত কন্ট্রাক্ট তৈরি করা হয়, যে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হয় কেন, কিছু অব্লিগেশন পালন করার জন্য, এবং কন্ট্রাক্টের পেছনের যে বাইন্ডিং ফোর্স আমরা বলছি যা অব্লিগেশন সৃষ্টি করে। কন্ট্রাক্ট সাধারণত মেড আপন দ্য রিকোয়ারমেন্টস অফ বোথ, under one is interested to have profit while other one is interested in satisfaction of his needs and wants. So একজন সে শোস করে উইলিংনেস টু সেল এবং আদার ওয়ান সে শো করে যে সে কিনবে। বোথ তারা কি করে, আসলে তারা অ্যাগ্রি করে, তাদের অ্যাগ্রি থাকে যে তারা কমন ইন্টেনশনকেই এগ্রি করে। এখন বলা হচ্ছে যে একজন সেলার চিলি ওয়েদারে সে কী করছে, সে সেলিং অফ সোয়েটার বিক্রি করার জন্য ইন এক্সচেঞ্জ অফ বেনিফিট অফ বায়ার, মানে বায়ারের বেনিফিটের জন্য সেটা করছে। দাও কমন ইন্টেনশন কিন্তু অব্লিগেশন সৃষ্টি করে। সো যখন কোনো একজন ব্যক্তি কোনো অব্লিগেশনে থাকে যে কোনো একটি কাজ করার এবং সে ওই কাজটি করে, এখন এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তখন ধরে নেওয়া হয় যে সে তার অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা ফুলফিলমেন্ট করবার জন্যই দায়িত্বটি পালন করেছে। নাও লেটার অ্যাক্ট উইল বি সো কনসিডার্ড, এবং পরবর্তী পদক্ষেপও তার এভাবেই তুলনা করা হয়। বিকজ ইট ইজ রাইট টু পুট দ্য মোস্ট ফেভারেবল কনস্ট্রাকশন অন দ্য ম্যানস অ্যাক্ট অ্যান্ড টু প্রিজিউম দ্যাট হি ইন্টেন্স টু বি জাস্ট বিফোর হি অ্যাপেক্স টু বি জেনারাস, এবং এটা ধরেই নেওয়া হয় যে এটি সে তার অব্লিগেশন পূরণ করার জন্যই করেছে। এখন এখানে বলা হচ্ছে যে ইকুইটি কোর্ট ইজ এ কোর্ট ইস্টাবলিশড টু ডু হোয়াট ইজ রাইট। ইকুইটি কোর্ট ইস্টাবলিশড করাই হয়েছে যে কোনটা আসলে সঠিক সেটা নির্ধারণ করার জন্য। কনসিকুয়েন্টলি ইট সিমস অনলি ন্যাচারাল দ্যাট ইট শুড ইম্পিউট টু পারসন অ্যান ইন্টেনশন টু ডু হোয়াট ইজ রাইট, অর্থাৎ কোনটা সঠিক সেটা আসলে করার জন্য। এ হাজব্যান্ড কনভেন্যান্স with the trustees of his marriage settlement to pay to them £50,000 to be laid out by them in purchase of land in a particular area, Devon. He in fact never paid the sum, but after marriage purchased the land at Devon in his own name for £50,000. He died and could not bring the land into settlement. Equity court constructed that the purchased land to fulfill his obligation created by the covenant. There may be situation in which a person under obligation deviates, and when compensation can be offered. If the specific performance is impossible by the operation of law or by act of God, then compensation is offered. Compensation may also be offered upon the commission of mistake of fact. So এমন সিচুয়েশন থাকতে পারে যখন আসলে কোনো ব্যক্তি যার অব্লিগেশন থাকে সে সেই অব্লিগেশনটা নাও পূরণ করতে পারে। নাও কখন কম্পেনসেশন অফার করা হয়? প্রথমত যে যদি কোনো কাজ স্পেসিফিক পারফর্ম করা হয় তাহলে তো সেখানে কম্পেনসেশনের কোনো কোশ্চেন আসে না, কিন্তু যদি স্পেসিফিক পারফরমেন্স কোনো কারণে ইম্পসিবল হয় এবং আইন দ্বারাও করা সম্ভব নয় বা বাই অ্যাক্ট অ্যান্ড গড সম্ভব নয়, ইন দ্যাট কেস কম্পেনসেশন অফার করা হয়। ওকে, এখন কম্পেনসেশন এছাড়াও কমিশন অফ মিস্টেক অফ ফ্যাক্টের ক্ষেত্রে অফার করা হয়। Although reasonable time period should be given to other party in order to discharge obligation, তো বলছে যে অব্লিগেশন পালন করবার জন্য কিন্তু আদার পার্টিকে একটা রিজনেবল টাইম দেওয়া হয়, বাট ইন ইনভার্স সিচুয়েশন ফুল বেনিফিট রিসিভড মাস্ট বি রিটার্ন। কিন্তু বলছে যে ফুল বেনিফিট যদি সে রিসিভড করে তাহলে অবশ্যই এটা তাকে রিটার্ন করতে হয়। Subsequent illegality puts a person in deviation from performance. Party cannot compel him to perform contract specifically. Here benefit is restored, that is return of received benefit. So subsequent যদি কোনো কিছু illegality হয়ে যায়, then এ পুট ডেভিয়েশন ফ্রম পারফরমেন্স, অর্থাৎ একজন ব্যক্তিকে যদি তার স্পেসিফিক পারফরমেন্স থেকে চ্যুত করে বা সরিয়ে দেয়, দেন পার্টি ক্যান নট কম্পেল হিম, পার্টি তাকে বাধ্য করতে পারে না বা বলতে পারে না যে তুমি কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি পারফর্ম করো, কারণ সাবসিকুয়েন্ট এখানে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস হয়েছে। হেয়ার বেনিফিট ইজ রেস্টোর্ড
and return of received benefit. In an instant, A owes Rs 40,000 from B. A is liable to repay B Rs 40,000. A dies making a will or Rs 40,000 out of his legacy in favor of B without mentioning any type of repayment against his debt to B. But it would be presumed that it's the discharge of the debt by legacy. If A makes a will for the payment of Rs 20,000 out of 40,000, it will be assumed that the balance of Rs 20,000 is still outstanding on part of A. If A makes a will of Rs 60,000 in favor of B, then it will be assumed that A has discharged debt by legacy with above of obligation. We can say that will can be equal to obligation লেস অর অ্যাবাভ। সো এখানে তিনটা পরিপ্রেক্ষিত আলোচনা করা হয়েছে। একটা প্রথমটা তোমরা বুঝতেই পারছো, দ্বিতীয়টা বলতেছে যে যদি সে এরকম করে উইলে লিখে দিত যে 40 রিপেমেন্ট হবে 20 আর ব্যালেন্স 20 স্টিল আউটস্ট্যান্ডিং থাকবে, এরকম একটা পার্টি থাকতো। অথবা যদি এমন হতো যে সে 60,000-এর উইল করলো এবং সেই ক্ষেত্রে এই উইলটি তার ওভার পেমেন্ট হয়ে যেত, তার মানে যে টাকার অ্যামাউন্টের জন্য করা দরকার ছিল তা থেকেও বেশি টাকার হয়ে যেত। এই আইনের প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে পারফরমেন্স এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে স্যাটিসফ্যাকশন। এখন পারফরমেন্সের উদাহরণটা এভাবে দেওয়া হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি চুক্তি বলে ভ্যালু এবং কনসিডারেশনের বিনিময়ে কোনো প্রপার্টি পারচেজ করে এবং সেটেল করে আপন সার্টেন ট্রাস্ট, মানে কোনো একটা ট্রাস্টের ভিত্তিতে, এবং সাবসিকুয়েন্টলি সে যদি ওই ল্যান্ডটা পারচেজ করে অ্যান্ড যদি এমন হয় যে সে ওই চুক্তির অনুযায়ী সেটাকে পারচেস করে এবং সেটেল করে, দেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে ইকুইটি ধরে নেওয়া হবে যে এই ইকুইটি ইফ হি রিটেন সাচ ল্যান্ড আনসেটেল, মানে ইকুইটি কোথায় কাজ করবে, যে ওই ল্যান্ডটা যদি আনসেটেল রেখে মৃত্যুবরণ সে করে তাহলে ধরে নেওয়া হবে এরকম, মানে ইকুইটি উইল প্রিজিউম দ্যাট সাচ ল্যান্ড ওয়্যার পারচেজ। ইকুইটি প্রিজিউম করবে যে ঠিক আছে এই ল্যান্ড পারচেজই করা হয়েছে আসলে ওই চুক্তিতে যে কথাটা বা যে পারফরমেন্সের কথা বলা হয়েছে ওই পারফরমেন্স অনুযায়ী। অ্যান্ড কভেন্যান্টে যে ভ্যালুয়েবল কনসিডারেশনের কথা বলা হচ্ছে, সে এই ভ্যালুয়েবল কনসিডারেশন বাই উইল অর ট্রাস্ট ফর সার্টেন পারসন, উইল বা ট্রাস্টের মাধ্যমে সার্টেন পারসনকে দিয়ে গিয়েছে। সাবসিকুয়েন্টলি যদি সে মারাও যায় ইনটেস্টেড অবস্থায় তারপরেও আসলে এটা পারফরমেন্স হিসেবে ধরে নেওয়া হবে। অ্যান্ড স্যাটিসফ্যাকশন বলা হচ্ছে যে ওয়্যার টেস্টেটর হ্যাভিং কন্ট্রাক্টেড এ ডেপ্ট বিফোর ডেট অফ উইল, মানে উইলের ডেটের পূর্বে যদি এরকম হয় যে টেস্টেটর যিনি উইল করে তিনি কিন্তু টেস্টেটর, তিনি যদি কোনো কন্ট্রাক্ট করে কোনো ডেপ্টের, মানে উইল করার পূর্বে, এবং সে যদি মারা যায় ওই ডেপ্ট পরিশোধ করার পূর্বে, অ্যান্ড উইল লিভস হিজ ক্রেডিটর পিকুইনিয়ারি দ্যাট ইজ মনিটারি, ফিসকাল বা ফিনান্সিয়াল লিগাসি ইকুয়াল টু দ্য গ্রেটার দ্যান দ্য অ্যামাউন্ট অফ ডেপ্ট, দেন ইকুইটি কি ধরবে ইন দ্য অ্যাবসেন্স অফ এনিথিং টু শো এ কন্ট্রারি ইন্টেনশন উইল প্রিজিউম দ্যাট টেস্টেটর ইন্টেন্ডেড দ্য লিগাসি টু বি ইন স্যাটিসফ্যাকশন অফ দ্য ডেপ্ট। উইল ধরেই নেবে যে টেস্টেটর অর্থাৎ যিনি উইলকারী তিনি আসলে এই ডেপ্টটা মেটানোর জন্যই আসলে তাকে উইলটা করে গেছেন বা উইলটা দিয়ে গেছে, এটা আসলে ইকুইটি ধরে নেবে। সো পারফরমেন্স অ্যান্ড স্যাটিসফ্যাকশন এই দুই ক্ষেত্রেই এইটার বা ম্যাক্সিমের ব্যবহারটা আমরা দেখতে পাই। এই পেজের মধ্যে আমরা শুধুমাত্র এক্সেপশনটা দেখব। এক্সেপশন এখানে বলা হচ্ছে আন্ডার 177 অফ সাকসেশন অ্যাক্ট obligation remains there if not provided specifically in a document. This act provides that where a debtor bequeaths a legacy to his creditor and it does not appear from will that the legacy is meant as a satisfaction of the debt, the creditor shall be entitled to the legacy as well as to the amount of the debt. Under section 178 of the said act, if the name of the parent is mentioned in will, it's not binding because it cannot be made in favor of the sharers. And where a parent who is under obligation by contract to provide a portion for a child fails to do so and afterwards bequeaths and legacy to the child and does not intimate by his will, then what a legacy is meant as a satisfaction of the portion, the child shall be intended to receive the legacy as well as the portion. Now section 92 of the Trust Act 1882,
where a person buys the property of trust knowingly will be treated as quasi-trustee and not the owner. This act is founded in the maxim that equity imputes an intention to fulfill an obligation. It lays down that where a person contracts to buy property to be held on trust for certain beneficiaries and buys property accordingly, he must hold the property for their benefit to the necessary to give effect to the contract. So ট্রাস্ট অ্যাক্টের 92 সেকশনে সুন্দর করে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো ট্রাস্টের প্রপার্টি আসলে নোয়িংলি সে যদি জেনে শুনে মানে কিনে, তাহলে বলা হচ্ছে যে তাকে কিন্তু ওনার হিসেবে ট্রিট করা হবে না, হি উইল বি দ্য কোয়াসি ট্রাস্টি নট দ্য ওনার। সো এই ক্ষেত্রে এই ম্যাক্সিমটা আসলে ইউজ করা হয়, দ্যাট ইজ ইকুইটি ইম্পিউটস অ্যান ইন্টেনশন টু ফুলফিল অ্যান অব্লিগেশন। ওকে, এইটা ইউজ করা হয়। এখন আমরা 3 নম্বর ম্যাক্সিমটা ব্যাখ্যা করব। 3 নম্বর ম্যাক্সিমটা আসলে কি নিয়ে বলা হচ্ছে? 3 নম্বর ম্যাক্সিমটা বলা হচ্ছে ইকুইটি লুকস ইন টু দ্য ইন্টেন্ট রাদার দ্যান দ্য ফর্ম। ইকুইটি আসলে ইন্টেন্টের দিকে ফোকাস করবে, ফর্ম বাদ দিয়ে। So the rule of this maxim means that a court of equity is concerned more with the real intention of the parties than with the actual form of the transaction in question. So আসলে real intention of the parties, পার্টির প্রকৃত ইচ্ছা কি, এইটাতে আসলে ইকুইটি ফোকাস করে, বরঞ্চ actual form of the transaction in question. Equity gives effect to what the real intention of the parties to a contract is, and like law, it's not always to be guided by the language in which that intention is expressed in the deed. সুতরাং লয়ের মতো কোন ল্যাঙ্গুয়েজ এটা ডিডে এক্সপ্রেস করা হয়েছে সবসময় কিন্তু সেটা দেখে না। If a party to a contract for the sale of land fails to complete on the day fixed for completion, at law he is the breach of his contract, whereas in equity it will usually suffix if he is ready to complete within a reasonable period thereafter. Equity as a matter of fact regards the spirit and not the letter of the law. সো যদি কোনো ব্যক্তি কোনো একটি চুক্তি পালন করতে ব্যর্থ হয়, তাহলে আইনের ভাষায় সেই ব্যক্তি হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্টে পড়ে, কিন্তু ইকুইটি যেটা বলে যে সে পরবর্তী কবে এই চুক্তিটি কমপ্লিট করতে পারবে, দ্যাট ইজ ইকুইটি কিন্তু ম্যাটারটাকে দেখে যে রিজনেবল হবে তার জন্য কবে। As it is seen before, common law was very rigid and inflexible. It could not be responsible favorably to the demand of time. In respect of acquisition and transfer of property, it regarded the form of the transaction to be more important than its substance. Common law was fond of more technicalities. Equity looks to intention of parties and not to the words. It looks to the realities rather than to be appearances. সো এই ক্ষেত্রে কমন ল হচ্ছে অনেক রিজিড এবং ইনফ্লেক্সিবল একটি কোর্ট, এবং সেই ক্ষেত্রে কমন ল কোর্ট এটা সবসময় আইন অ্যাপ্লাই করে দেখতে চায়, এবং ইন দ্যাট কেস বলা হচ্ছে যে ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে ফর্ম অফ ট্রানজাকশানকে মোর ইম্পর্ট্যান্ট দেয় হচ্ছে ইকুইটি দেন দ্য সাবস্ট্যান্স। কমন ল আসলে অনেক টেকনিক্যালিটি নির্ভর, এবং এটা সবসময় কি দেখে, ল্যাঙ্গুয়েজ কী আছে অর্থাৎ ফর্ম কী আছে এটা দেখে, কিন্তু ইন্টেনশন কী আছে সেটা দেখে না। বাট ইকুইটি দেখে যে পার্টিদের ইন্টেনশন কী ছিল, অর্থাৎ ইচ্ছা কী ছিল, তারা কিওয়ার্ড ব্যবহার করেছে সেইটার দিকে খেয়াল করে না ইকুইটি। সো আমরা বুঝতে পারি যে রাইটস আর ক্রিয়েটেড উইথ ট্রানজাকশন। কনসেন্ট্রেশন অন দ্য ফর্ম defeats its objectives. It's inequitable to insist on form which defeats the intent. However, it is an important element in any transaction. It's unjust to allow a person to insist on form which diminishes the value of intent. If transaction remains incomplete, then intent is preferable. Application. This maxim is applied in cases where law is rigid and reasonable. Time or concession may help in its compliance. It's applicable in the following cases. So বলা হচ্ছে যে এই ম্যাক্সিম ওই সকল কেসেই অ্যাপ্লাই করা হয় যেখানে ল হচ্ছে রিজিড এবং রিজনেবল,
টাইম কনসেশন মে হেল্প ইন ইটস কমপ্লিয়েন্স। নাও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখি পেনাল্টির ক্ষেত্রে, কারণ আমরা জানি যে ল যেখানে রিজিড এবং রিজনেবল টাইম কনসেশন মে হেল্প ইন ইটস কমপ্লিয়েন্স, সেখানে এটা অ্যাপ্লাই করা হয়। It's applied in case where obligation is imposed under law, but reasonable time relaxation may help in completion the transaction with period of proceedings. The principal object of the contract which lies in its performance and not in the implementation of the penalty. In some agreements, provisions are inserted to the effect that in case of the breach of the party responsible for the breach will have to pay a certain sum of the other party. When the sum payable on default is merely a pre-estimate of the loss likely to result to the other party on account of the breach, it's called liquidated damages. When the sum payable is a punishment for failure to perform the contract, it's in the nature of penalty. So অ্যাপ্লিকেশনের শুরুতেই আমরা দেখি যে পেনাল্টির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি আরও একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফরফিচার, এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে দিস ম্যাক্সিম অলসো অ্যাপ্লাইজ হোয়ার প্রপার্টি কামস আন্ডার অব্লিগেশন ডিউ টু নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। A property which mortgage but repayment of loan or credit is delayed within stipulated time period, creditor reserve the right to dispose of it to recover his debt, but it is unfair to forfeit the property at once because cause of contract was not to forfeit the property but it was just protection of the interest given to. নাও বলা হচ্ছে যে যখন কোনো একটা প্রপার্টি কামস আন্ডার অব্লিগেশন ডিউ টু নন পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, তখন এই ম্যাক্সিম ইউজ করা হয়। যেমন উদাহরণস্বরূপ কোনো একটা প্রপার্টি যদি মর্টগেজ থাকে কিন্তু এর রিপেমেন্ট অফ লোন বা ক্রেডিট যদি না হয়, দেরি হয়, দেন ক্রেডিটরের অধিকার থাকে যে সে এই ডেপটা রিকভার করতে পারবে, মানে ঋণের টাকা নিয়ে নিতে পারবে। বাট বলা হচ্ছে যে তবে এটা কিন্তু আনফেয়ার হবে তার প্রপার্টিটা বাজেয়াপ্ত করা বা ক্রোক করে নেওয়া, কারণ এই কন্ট্রাক্টের উদ্দেশ্য কিন্তু প্রপার্টি ফরফিট বা বাজেয়াপ্ত করা নয়, বরঞ্চ এরকম যে সে যে তার যে ইন্টারেস্টটা কন্ট্রাক্টে আছে সেটার একটা প্রোটেকশন মাত্র, তার বেশি কিছু নয়। Creditor is liable to serve notice to the debtor before going to sell the proceed or reasonable time must given for repayment. If the proceeding of auction is started, foreclosure of the property can be stopped upon the payment of the debt with interest. Right is not created if any mistake occurs in document and proved in court. সো ক্রেডিটর আসলে নোটিশ দেবে অবশ্যই ডেটরকে যদি সে প্রপার্টিটা সেল করতে যায়, এবং রিজনেবল টাইম অবশ্যই তাকে রিপেমেন্টের জন্য দেবে। এবং আবারও বলছে যে যদি অকশন শুরু হয়ে যায়, প্রসিডিংস অফ অকশন শুরু হয়ে যায়, ফরক্লোজার ও প্রপার্টি সেখানেও কিন্তু স্টপ করা যায় পেমেন্ট ডেপ্টের মানে পরিশোধ করে দিয়ে। সামটাইমস ইন এ রিসেন্ট ডিড এ কন্ডিশন ইজ ইনসার্টেড দ্যাট ল্যান্ডলর্ড ইন কেস অফ নন পেমেন্ট অফ দ্য রেন্ট উইল বি এন্টাইটেল টু রেন্ট অ্যান্ড লিজ উড বি ফরফিটেবল। Such clause in a lease is merely incorporated as a security for regular payment of rent. তো বর্তমানে এরকম কিন্তু কিছু লিজও আছে যেখানে, বা রেন্ট ডিড আছে, একটা কন্ডিশন থাকে এরকম যে ল্যান্ডলর্ড যদি নন পেমেন্ট করে ওই রেন্টের, তাহলে সে রিএন্ট্রি করতে পারবে এবং তার লিজ উড বি ফরফিটেড, লিজ ফরফিট করে নেওয়া হবে। এক্ষেত্রে এই ক্লজটা কেন রাখা হয়? এই ক্লজটা মেয়ারলি ইনকর্পোরেট করা হয় যে এটা রেগুলার পেমেন্ট অফ রেন্টের একটা হচ্ছে মানে নিশ্চয়তা, অন্য কিছু নয়। দ্য ইন্টেনশন ইজ নট দ্যাট লিজি বি ইজেক্টেড, রাদার দ্য ইন্টেনশন ইজ দ্যাট হি শুড পে দ্য রেন্ট রেগুলারলি। অর্থাৎ যে লিজ নিয়েছে তাকে যে আমরা একবারে বঞ্চিত করবো বা বাসা থেকে তাড়িয়ে দেবো তা নয়, বরঞ্চ সে যেন বাসা ভাড়াটা ঠিক মতো দেয় সেই জন্যই। কোর্ট অফ ইকুইটি দেয়ারফর উড নট অর্ডার ফরফিচার ফর নন পেমেন্ট অফ রেন্ট। ইফ দ্য লেজর কুড বি compensated, it could be done when the lessee paid to the lessor in court the full amount due from him on account of rent together with interest thereon and full cost of the suit. আরেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, আর সেটা হচ্ছে রিডেমশন। Mortgagor, the person who mortgages his property as a security for mortgage debt, that is the borrower, he has the right to take his property back while it is the right of the mortgagee
the person to whom property is mortgaged, the lender of the mortgage debt, to sell out property of the mortgagor in order to recover his advance given to mortgagor. নাও মর্গেজের ক্ষেত্রে কি হয়, যে ব্যক্তি মর্গেজ দেয় অর্থাৎ মর্গেজর, তাকে কিন্তু মর্গেজি কিছু টাকা পে করে, আর মর্গেজর দেখা যাচ্ছে সিকিউরিটি স্বরূপ কোনো প্রপার্টি বা কিছু হয়তো বা দেয়। তো এই ক্ষেত্রে মর্গেজিকে যদি মর্গেজর টাকা ব্যাক না করে, তাহলে মর্গেজি কিন্তু প্রপার্টিটা বিক্রি করে দিতে পারে। মর্গেজর হ্যাজ রাইট টু রিডিম। এখন মর্গেজরের কিন্তু আবার অধিকার আছে রাইট রিডিমশন করার। রিডিমশন মানে হচ্ছে পেইং অফ এ মর্গেজ ডেট টু চার্জ আপন প্রপার্টি হোয়ার বাই দ্য ইকুইটেবল ইন্টারেস্ট অ্যান্ড লিগাল স্টেট মার্জ দ্য বাইং ব্যাক অফ দ্য প্রপার্টি। অর্থাৎ মর্গেজি কিন্তু ওটা আবার বাই করতে পারে, কিনতে পারে। An auction for redemption is brought by the mortgagor to compel the mortgagee to reconvey the property on payment of the debt and interest. It also means the equitable right of mortgagor to redeem the mortgage property after the legal right to redeem has been lost by default in repayment of the mortgage money at due date. অর্থাৎ নির্ধারিত ডেটের মধ্যে মর্গেজর যদি টাকা পরিশোধ করতে না পারে এবং মর্গেজ প্রপার্টিটাকে যদি সে খুলে নিতে না পারে, তাহলে কিন্তু তার লিগ্যাল রাইট টু রিডিমশন শেষ হয়ে যায়, মানে সে লস্ট করে। কিন্তু এভাবে শেষ করার পরও যখন অকশনে সেল হবে, সে কিন্তু পুনরায় অ্যাজ এ পারচেজার ওই প্রপার্টিটা ক্রয় করতে পারে। ফার্দার ইট মিনস দ্য ইকুইটেবল স্টেট অফ ইন্টারেস্ট অফ মর্গেজার ইন হিজ মর্গেজ ল্যান্ড ইন রেসপেক্ট অফ হুইচ অ্যান ইকুইটেবল রাইট টু রিডিম সাবসিস্ট। লাস্টলি এই ম্যাক্সিমটি ব্যবহারের কথা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক পারফরমেন্স। Sometime when a person contract to purchase immovable property from another, a condition is entered in the agreement of sale that on a certain date the agreement would become complete by the execution of a deed of sale. If now the sale deed is not executed on the scheduled date and thereby a breach has been placed, and the question arises whether a person who has allowed that days to pass can file a suit for specific performance. The answer depends upon the intention of the parties when they entered into the agreement. Primarily, the intention was to purchase the property, and the day fixed for the completion of the sale deed was only to secure the performance of the agreement of the sale. Now, limitations and exception. This maxim has neither limits nor exception. It can be applied anywhere. সুতরাং এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় বলছে। এখন স্পেসিফিক পারফরমেন্সের ক্ষেত্রে বলছে যে ইমুভেবল প্রপার্টির পারচেজের কন্ট্রাক্টে যদি এমন কন্ডিশন ঢোকানো হয় যে এগ্রিমেন্ট অফ সেল কোনো একটা সার্টেন ডেটে হবে এবং সেটাতে তারা যদি এগ্রি করে, নাও বলছে যে ওই ডেটে যদি এখন এগ্রিমেন্ট শিডিউল ডেটে তারা করলো না, তাহলে তো এখানে একটা ব্রিচ হ্যাজ টেকেন প্লেস এবং আবারও একটা কোশ্চেন রেইজ করলো যে হু হ্যাজ অ্যালাউড দ্য ডেজ টু পাস ক্যান ফাইল এ স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স। মানে যে ডেট অ্যালাউ করেছে সে স্পেসিফিক পারফরমেন্সের মামলা করতে পারে কি না। নাও এখানে বলছে অ্যান্সার ডিপেন্ড আপন ইন্টেনশন অফ দ্য পার্টিস। পক্ষদের উদ্দেশ্য বা তাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। হোয়েন দে এন্টার্ড ইনটু এগ্রিমেন্ট, যখন তারা এগ্রিমেন্টে উপনীত হবে, প্রাথমিকভাবে আমরা ধরবো যে তাদের ইন্টেনশন হচ্ছে প্রপার্টিটা পারচেস করা, এবং তারা যখন ডেট ফিক্সড করলো তখন আমরা ধরে নিব যে তারা ওই ডেটেই সেল ডিডটা কমপ্লিট করবে, এবং এই সেলটা সিকিউর করার জন্য, সেল পারফরমেন্সটা সিকিউর করার জন্য, দ্যাট ইজ অ্যাগ্রিমেন্ট অফ সেলটা কমপ্লিট করার জন্য তারা ডেটটা ফিক্স করলো। কিন্তু চুক্তি করতেই কিন্তু আমরা ধরে নিব যে তাদের মধ্যে চুক্তি হয়ে গেছে এটা স্পেসিফিক পারফর্ম করার। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আর কয়েকটা ম্যাক্সিম রয়েছে ইকুইটির, সেই কয়েকটা ম্যাক্সিম আমরা নেক্সট স্লাইডে দেব, নেক্সট আরেকটা লেকচার ভিডিওতে দিয়ে দেব। তো এর মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা বুঝতে না পারো বা প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানিও। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।